এনিওয়ে আমরা এর আগে যে জিনিসটা আমরা আলাপ করছিলাম সেটা ছিল যে আমাদের ইকুইটি এবং হচ্ছে ডেট নিয়ে আমরা কথা বলছিলাম। তো ডেট তো আমরা দেখলাম, আমরা একটু আমাদের দেশের ইকুইটি এবং ডেটের কি কি প্রোডাক্ট আমরা হচ্ছে মানে ট্রেড করে এগুলো আমরা একটু দেখি। আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা হচ্ছে ইকুইটির ইনস্ট্রুমেন্ট হচ্ছে টু টাইপস অফ ইকুইটি আর ট্রেডেড। একটা হচ্ছে ইকুইটি ডাইরেক্ট আমরা যেটা দেখালাম আপনাদেরকে, যে ব্যাংকগুলোর কথা বললাম, আমি এর কথা বললাম এটা। আর একটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড নিয়ে আমরা এই চ্যাপ্টারের শেষে আমরা কথা বলবো। মিউচুয়াল ফান্ড হচ্ছে একটা ফুল ইনভেস্টমেন্ট। হ্যাঁ, আমরা একটু পরে ভেঞ্চার ক্যাপিটালের কথা বলবো, মিউচুয়াল ফান্ডের কথা বলবো, সমস্যা নেই। এই দুই ধরনের হচ্ছে ইকুইটি আমরা দেখি। আর ডেটের ক্ষেত্রে আমরা যেমন বলেছি মানি মার্কেট, বন্ড মার্কেট, তারপরে হচ্ছে মর্টগেজ মার্কেট। তো এই মার্কেট গুলোতে যেমন এই যে বন্ড মার্কেটে কর্পোরেট বন্ড, ট্রেজারি বন্ড এগুলো ট্রেড হয়। ডিবেঞ্চার অলসো এ আনসিকিউরড ডেট ইনস্ট্রুমেন্ট। দেখেন আমরা এখানে এই যে ট্রেজারি বন্ড আপনাদেরকে 221টা ট্রেজারি বন্ডের ইয়ে দেখালাম সেন্ট্রাল ব্যাংকের, যেগুলো পরের যে ব্যাংক মানে টাকা ফুল ইন্স্যুরেন্স সহ কয়েকটা মানে ট্রাস্ট ব্যাংক এবং আরো কয়েকটা যেগুলো দেখলাম, এগুলো হচ্ছে এখনো পর্যন্ত ট্রেড হয় নাই, বাট ইয়ে হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে। এই জন্য ওদের গুলো এভাবে ছিল না আর কি। হ্যাঁ, তো এই এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই 221টা ট্রেজারি বন্ড আমাদের এখানে আছে। কর্পোরেট বন্ড তো আমরা দেখলাম। হ্যাঁ, যেমন ইসলামী ব্যাংক একটা বন্ড আছে, আরসিবি বন্ড আছে, এগুলো হচ্ছে কর্পোরেট বন্ড। আচ্ছা, তারপরে আমাদের দেখবো যে আমাদের এই মার্কেটে মানে ক্যাপিটাল মার্কেটে কি কি প্রোডাক্ট আসতে পারে ইন ফিউচার। বন্ড মার্কেটটা আমাদের হচ্ছে এখনো এক্সপ্যান্ড হয় নাই। আমরা যেমন দেখেছি 3 ধরনের বন্ড আমরা দেখেছি ইউএসএ তে। একটা হচ্ছে ট্রেজারি বন্ড আর ফেডারেল ফান্ড। আমরা ট্রেজারি বন্ডটা আমাদের এখানে এক্সারসাইজ হচ্ছে। আমরা ওখানে দেখেছি মিউনিসিপাল বন্ড। মিউনিসিপাল বন্ডটা আমাদের দেশে এক্সারসাইজ হচ্ছে না। আমরা দেখেছি কর্পোরেট বন্ড। কর্পোরেট বন্ডটা আমাদের এখানে এক্সারসাইজ হচ্ছে, বাট একেবারে হচ্ছে লিমিটেড, নাম অনলি 2টা, টু কর্পোরেট বন্ডস। হোয়াট অ্যাবাউট দ্য মিউনিসিপাল বন্ডস? মিউনিসিপাল বন্ডসটা আমরা জানি যে যেটা হচ্ছে যদি কোনো মিউনিসিপাল বা আমরা যেটাকে বলছি সিটি কর্পোরেশন, তাদের নিজস্ব ফান্ডিং নাই, না থাকে, তখন তারা চাইলে কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচার অথবা কোনো ডেভেলপমেন্ট জন্য তারা চাইলে এই বন্ডটা ইস্যু করতে পারে, করে এই প্রবলেমটা সলভ করতে পারে। এটা আমাদের দেশে পারে, কিন্তু করছে না আর কি। আচ্ছা, যাই হোক। তো আর এই জন্য দেখেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিসি হ্যাজ অলরেডি ইনিশিয়েটেড স্টেপস টু এক্সপ্লোর and launch various new tradable products starting with convertible bonds. কনভার্সিবল অলরেডি যেটা সুকুক বন্ড যেটা আসছে ভ্যাকসিন টু সুকুক, এটা কনভার্সিবল। তারপরে বন্ডস, শরিয়া কমপ্লায়েন্স প্রোডাক্টস ইনক্লুডিং সুকুক, যেটা অলরেডি আমরা মানে লঞ্চ করেছে এবং এটার একটা রুলস চলছে ইউএসএ তে, শেষ হয়ে গেছে বোধহয়। ইন্ডেক্স বন্ড, ইটিএফস এগুলো, এবং বি নেক্সট। হ্যাঁ, এবং আমি আরেকটু বলে রাখি, আমাদের যেমন অপশন মার্কেট, ফিউচার মার্কেট, এগুলো এখনো পর্যন্ত ডেভেলপ হয় নাই। অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট গুলো এখনো ডেভেলপ হয়নি, হয়তো হবে। ডেরিভেটিভস মার্কেটটার কথা যেটা বলছি, আমরা একটু পরে মানে পরে কয়েকটা ক্লাস পরে হচ্ছে ডেরিভেটিভস মার্কেটটা নিয়ে আলাপ করবো। ডেরিভেটিভ মার্কেটটা আমাদের এখানে হচ্ছে ডেভেলপ হয়নি। তো এগুলো হচ্ছে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের নিউ প্রোডাক্ট ইন দ্য ফিউচার। এগুলো বোঝানোর জন্য আসলে আমি এখানে নিয়ে আসছি, কিন্তু আসলে আমার কাজ এটা না। আমি আসলে আপনাদেরকে আমি আপনাদের স্ট্রেট চলে যেতে চাই আমাদের চ্যাপ্টারে। এই কথাগুলো আসলে বোঝানোর জন্য। আপনাকে চ্যাপ্টার 10 স্টক অফারিং দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, এখানে হচ্ছে আমরা দেখলাম প্রথমে যে
আমরা চিন্তা করলাম ডেট এবং হচ্ছে ইকুইটি, তাই না? তারপরে বললাম ইকুইটি তো দুই ধরনের ইকুইটি আছে, যেটাকে আমরা বললাম একটা পাবলিক ইকুইটি আর একটা বলছি প্রাইভেট ইকুইটি। তো আমরা এতক্ষণ যে গল্পগুলো করেছি সেগুলো হচ্ছে পাবলিক ইকুইটি, দ্যাট ওয়াজ অলরেডি লিস্টেড ইন ডিএসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, সেগুলোর কথা আমরা ডিসকাস করছি। এখন আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে প্রাইভেট ইকুইটি কি। যেমন আমি আপনাদেরকে বলেছিলাম যে ফর এক্সাম্পল ইয়েলো, তারপর হচ্ছে ইনফিনিটি, অথবা ধরেন কোনো একটা এগ্রো ফার্ম, যেগুলো এখনো ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয়নি। যেমন কি বলা যায়, যেমন ধরেন পাঠাও, উবার, এগুলো তো এখনো লিস্টেড হয় না, এগুলো নিউলি গ্রোয়িং কোম্পানি। তো এই ধরনের কোম্পানির ক্ষেত্রে যদি ধরেন হঠাৎ করে ফান্ড দরকার হয়, টাকা দরকার হয়, তাহলে কি করবে তারা? তারা বিজনেসটা কিভাবে করবে? তারা ব্যাংক থেকে লোন নিতে পারে। তারা যারা কয়েকজন মিলে, আপনারা যারা প্রাইভেটলি এই ফান্ডটা গ্রো করেন, একটা ইনভেস্টমেন্ট, একটা ক্যাপিটাল রাইজ করেন, সেই ক্যাপিটালটাকে, সেই ওনারশিপটাকে আমরা বলছি প্রাইভেট ইকুইটি। সহজ কথা হয় না, ফার্ম ক্রিয়েটেড and its founder typically invest their own funds, এটাকে আমরা বলছি প্রাইভেট ইকুইটি। এটা হতে পারে আপনারা 4-5 জন ফ্রেন্ড মিলে হচ্ছে ইনভেস্ট করেছেন কোন একটা বিজনেসে, সেটা হচ্ছে প্রাইভেট ইকুইটি। আপনি বন্ধু বান্ধব ছাড়া আপনার ফ্যামিলিও হতে পারে, ফ্যামিলি মেম্বার গুলো করেছেন, এটা হচ্ছে প্রাইভেট ইকুইটি। ঠিক আছে, এখন এই প্রাইভেট ইকুইটিতে আপনি অনেক সময় আপনার ফান্ডের ঘাটতি দেখা দিতে পারে, কিন্তু আপনি তো চাইলেই হচ্ছে ইয়ে করতে পারেন না, টাকাটা এই স্টক মার্কেট থেকে উঠাতে পারেন না। সে কারণে এই প্রাইভেট কোম্পানিগুলো বা এই পার্টনারশিপ কোম্পানিগুলো, এরা হচ্ছে বিভিন্ন ফান্ড ইয়ে করে। কি ব্যাপার, আপনার কথা বুঝতেছেন না আমার? হ্যাঁ স্যার, বুঝতেছি তো। কোনো শব্দ নাই তো? আচ্ছা, সাইলেন্ট করা তো একদম। এখন আমার কথা বলার যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে এই কোম্পানিগুলো ফান্ড কোথায় পায়, যখন যখন ওদেরকে ফান্ডটা দরকার হয়, তখন করে কি ভেঞ্চার ক্যাপিটাল নামক একটা ক্যাপিটাল আছে। ভেঞ্চার ক্যাপিটাল, ভেঞ্চার ক্যাপিটাল মানে কি? ভেঞ্চার ক্যাপিটাল মানে হচ্ছে কোন একটা ইনভেস্টমেন্ট ফার্ম, যারা ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স কোম্পানির ফান্ড অথবা পেনশন ফান্ড নিয়ে কাজ করে, তারা এই ফান্ডটাকে, ওই ইনভেস্টমেন্ট কোম্পানিগুলো ওই ফান্ডটাকে একসাথে অ্যাকুমুলেট করে করে যার যার টাকা পয়সা লাগবে, মানে যার এই ধরনের ফান্ড দরকার, ওই কোম্পানিতে ওই অ্যাসেট ম্যানেজারের মাধ্যমে, ইনভেস্টমেন্ট ম্যানেজার যাদেরকে বলছি, অ্যাসেট ম্যানেজারের মাধ্যমে ওই কোম্পানিতে, যেমন আমি পার্টনারশিপ কোম্পানি হতে পারে, ওনারশিপ কোম্পানি হতে পারে, ওদেরকে ফান্ডিং করে। এই ক্যাপিটালটাকে বলছে ভেঞ্চার ক্যাপিটাল। কিন্তু ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টররা হয়ে থাকে ইন্স্যুরেন্স কোম্পানি অথবা পেনশন ফান্ড, এইগুলো বড় বড় কোম্পানির এই ফান্ডটা এখানে ওরা ইনভেস্ট করে। এরা অ্যাসেট ম্যানেজাররা, এটা আবার আরেকটা পার্ট, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। যেমন অনেক ব্যাংক দেখবেন, মার্চেন্ট ব্যাংক, ইনভেস্টমেন্ট ব্যাংক নামে ব্যাংক আছে। ইনভেস্টমেন্ট ব্যাংক মানে ব্যাংক আছে, এটা আলাদা উইং আছে, আবার ইনভেস্টমেন্ট ব্যাংক। যেমন ধরেন আমি যদি বাংলাদেশের একটা বড় এই ধরনের মানে কি বলে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বলি, অ্যাসেট ম্যানেজমেন্ট বলতে আমরা যেটা বুঝি নরমালি, টেবিল চেয়ার ম্যানেজ করা না, প্রপার্টি ম্যানেজ করা না। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বলতে এই মেন অ্যাসেটটাকে বলছে। যেমন ধরেন এশিয়ান টাইগার, এশিয়ান টাইগার লিমিটেডের নাম শুনেছেন? স্যার ওইটা তো বাংলাদেশি না মনে হয়। হ্যাঁ, না বাংলাদেশি না। এশিয়ান টাইগার বাংলাদেশি না। না বাংলাদেশি না। নাম শুনছো কিনা? এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি।
নাম শুনেছো কেউ? শুনেছেন এরশাদ? স্যার আমাদের এখানে তো স্যার লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড ওইগুলো স্যার মনে হয় একটু বেশি আপনার পরিচিত আর এই যে দেখেন এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স, ওরা হচ্ছে ফান্ড ম্যানেজ করে, ঠিক আছে? বিদেশ থেকে ফান্ড আসে, ওরাই ফান্ড ম্যানেজ করে। এরা হচ্ছে এই ধরনের অ্যাসেট ম্যানেজার, ফান্ড ম্যানেজার। তারা বিভিন্ন কোম্পানিতে বড় মানে অ্যামাউন্টের টাকা ইনভেস্ট করে। এটা হচ্ছে একটার কথা বললাম, এরকম আরো আছে। এরকম আমাদের দেশেরও দেশীয় কোম্পানি আছে, এটা বিদেশি কোম্পানি, এই জন্য আপনাকে আমি বললাম আর কি। হ্যাঁ, এই যে দেখেন বোর্ডে কারা আছে। বোর্ড হচ্ছে ডিরেক্টর রবার্ট কেভিল, আর এটার হচ্ছে এমডি হচ্ছে খুব সম্ভবত ইয়ে, ও না, উনি ওখান থেকে চলে আসছে এখন ঢাকা ব্যাংকে। হ্যাঁ, আহ, তারেক ভাই ছিল এটা এমডি। আচ্ছা, এই ধরনের কোম্পানিগুলো এরা হচ্ছে এই ছোট ছোট মানে যে যে কোম্পানিগুলো গ্রোয়িং কোম্পানি, যারা ক্যাপিটাল জন্য উঠতে পারছে না, তারা এই হচ্ছে ইয়ের দ্বারা মানে এই ইনভেস্টমেন্ট কোম্পানি যারা ভেঞ্চার ক্যাপিটালের মাধ্যমে হচ্ছে এরা ফাইন্যান্সিং করে। ঠিক আছে, কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ভেঞ্চার ভেঞ্চার ক্যাপিটাল কি তাহলে? ভেঞ্চার ক্যাপিটালটা হচ্ছে পুল ইনভেস্টমেন্ট, যেটা হচ্ছে আপনার, আমরা যদি এখন কি দেখা যাচ্ছে আমার মানে বইটাকে দেখা যাচ্ছে? স্যার ওয়েবসাইটটা শো করতেছে আমার। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, বই দেখা যাচ্ছে। Okay. এখানে দেখেন যে কথাগুলো আমি আপনাদেরকে বলছি, এই যে প্রাইভেট ইকুইটি, আপনাদেরকে বুঝতে হবে প্রাইভেট ইকুইটি কি এবং পাবলিক ইকুইটি কি। আমাদের শীট ইয়েতে নাই, স্লাইডে নাই, শীটে নাই, এই জন্য আমি একেবারে মূল ব্যাকগ্রাউন্ড থেকে যাচ্ছি। এই যে প্রাইভেট ইকুইটি, এই প্রাইভেট ইকুইটিটা হচ্ছে আমরা এই যে XYZ কোম্পানির কথা, যেটার কথা বললাম, সেখানে যারা হচ্ছে ফান্ড ম্যানেজ করে, তারা হচ্ছে ওই বড় বড় ফান্ড গুলো নিয়ে আসবে। বিভিন্ন কোম্পানির পেনশন ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানির ফান্ড, এটা এনে তাদের রেসপন্সিবিলিটিতে তারা তাদের ব্রেইন ইউজ করে এখানে কাজ করে হচ্ছে সিএফএ যারা করে আসছে, চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট, তা এই অ্যানালিস্টরা, এটা আপনারাও পারবেন। ফিনান্সিয়াল যদি খুব ভালো আপনাদের দক্ষতা থাকে, আপনারা অ্যানালিস করতে পারেন। আপনারা যদি অ্যানালিসিসে আপনাদের এক্সপার্ট থাকে, আপনারাও পারবেন। তারা করছে কি, এসে এই ধরনের এই কোম্পানিগুলোতে ইনভেস্ট করে, এবং শুধু ইনভেস্টই করে না, ওই কোম্পানির যে ওনারশিপ, ওই কোম্পানির ম্যানেজমেন্টের যে আপনার মানে টোটাল কন্ট্রোল, মনিটরিং এন্ড কন্ট্রোল, এটা হচ্ছে এই যে অ্যাসেট ম্যানেজাররা নিয়ে নেয়, এবং তারা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরস হিসেবে আসে বসে, যারা ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্ট করেন, ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টররা। আবার অনেক সময় আরেকটা টার্ম শুনবেন আপনারা ভেঞ্চার ক্যাপিটালের পাশাপাশি, অ্যাঞ্জেল ইনভেস্টর। একটা হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টর, আর একটা হচ্ছে অ্যাঞ্জেল ইনভেস্টর। অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল মানে কি? অ্যাঞ্জেল বলতে বোঝাচ্ছে এখানে আমাদের দেশে জাস্ট স্টার্ট আপ কোম্পানিগুলো হচ্ছে না, মানে ছোট ছোট কোম্পানি, যেটা আমি এই কারণে বেশি জি ফোকাস স্যার। করছি, ইটস এ গ্রোয়িং মার্কেট। এবং আপনারা হয়তো অনেকে স্টার্ট আপ ভেঞ্চার ক্যাপিটালের নাম শুনে একবারে ফাটাই বলছেন, কিন্তু আসলে কি এর প্রসেসটা কি, কিভাবে আগাবেন এটা বুঝতেছেন না, মেকানিজমটা বুঝতেছেন না, সেজন্য আসলে আমি এই জায়গাটাতে বেশি ফোকাস করছি। ভেঞ্চার ক্যাপিটালটা হচ্ছে একটা মানে ইনস্টিটিউশনের মাধ্যমে ইনভেস্টমেন্টটা করবে হচ্ছে প্রাইভেট কোম্পানিগুলোতে। আর অ্যাঞ্জেল ক্যাপিটাল বা অ্যাঞ্জেল ইনভেস্টররা হচ্ছে একটা ব্যক্তিগত, ইন্ডিভিজুয়াল একটা ইনভেস্টর, যার আবার ইনভেস্ট করার ক্যাপাবিলিটি আছে, সেটা একটা সার্টিফিকেট লাগে, সেটা সে মানে ছোট ছোট কোম্পানিগুলোতে ইনভেস্ট করবে। সেখানে সে বোর্ড অফ ডিরেক্টরস হয়তো থাকলো না, কিন্তু সে মেন্টরস হিসেবে থাকলো, তার অ্যাডভাইজে কোম্পানি চলবে। আর ভেঞ্চার ক্যাপিটালটা এই প্রাইভেট ইকুইটিতে ইনভেস্ট করলে, প্রাইভেট কোম্পানিগুলোতে ইনভেস্ট করলে,
ভেঞ্চার ক্যাপিটালটার এখানে হচ্ছে তারার ডিসিশনে হচ্ছে কোম্পানি চলবে, কারণ তারা আবার যেটা করবে যে তারা যেহেতু বোর্ড অফ ডিরেক্টরস বা কোনো দায়িত্বশীল পজিশন তারা নিয়ে নিবে, তখন তারা চাইবে কে টাকা ইনভেস্ট করে বলেন লস করতে চায়, কেউ কি চায়? সে চায় প্রফিট করতে। সে এখানে হয়তো মানে 5 বছর বা 6 বছর থাকবে বা 10 বছরও থাকতে পারে। তো সে 5 থেকে 6 বছর পর্যন্ত মূলত ইনভেস্ট করে করে সে এরপরে হচ্ছে যখন এটা প্রফিটেবল জায়গায় আসে তখন সেটা মার্কেটে আইপিও দিয়ে সেল করে অথবা অন্য আরেকজনের কাছে এটা ট্রান্সফার করে দিয়ে সে এটা বিক্রি করে দিয়ে তার টাকাটা উঠে নিয়ে সে চলে যায়। ঠিক আছে, দিস ইজ কল ভেঞ্চার ক্যাপিটাল। প্রাইভেট মানে এঞ্জেল ক্যাপিটালটা এরকম, কিন্তু সেটা স্মল ইনভেস্টমেন্ট, ছোট ছোট কোম্পানির ক্ষেত্রে হয়ে থাকে আর কি। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। যেমন ধরেন একটা এক্সাম্পল দিই, কয়েক বছর আগে 2 বছর আগে খুব সম্ভবত পাঠাওকে বোধহয় বাইরের কোন একটা কোম্পানি ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্ট করেছে, হিউজ কয়েক কোটি টাকা বা জি 200 স্যার, কোটি টাকা। পাঠাওকে করলো, তারপর হ্যাঁ, ইকুরিয়ারকে করলো, পাঠাওকে করলো স্যার, তারপরে ইকুরিয়ারকে করলো স্যার। হ্যাঁ ইকুরিয়ার করছে, রাইট রাইট। তারপর দারাজকেও তো বোধহয় করছে না? কোম্পানি করছিল প্রায়। হ্যাঁ, দারাজ তো স্যার একদম আলিবাবারই একটা অঙ্গ প্রতিষ্ঠান আর। যেমন স্যার আমাদের বিকাশেরও কিন্তু স্যার প্রায় 20% শেয়ার হচ্ছে স্যার আলিবাবা। ইটস কল ভেঞ্চার ক্যাপিটাল, ইটস কল ভেঞ্চার ক্যাপিটাল। বিকাশ তো কোনো লিস্টেড কিন্তু কোম্পানি স্যার না, ভেঞ্চারের সব। আচ্ছা, দারাজও কিন্তু কোনো লিস্টেড ভেঞ্চারের কিন্তু কোম্পানি না, স্যার বিকাশ multi-level। বিকাশও কোনো লিস্টেড কোম্পানি না, পাঠাও কোনো লিস্টেড কোম্পানি না। ঠিক আছে, এটা ভেঞ্চার ক্যাপিটাল মাধ্যমে আসছে। আমার কথা কি বুঝে গেছে? জি স্যার। প্রথমত ভেঞ্চার ক্যাপিটালে ইনভেস্ট করলে ওই যারা ইনভেস্ট করবে, ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্ট করবে কোন একটা প্রাইভেট অর্গানাইজেশনে, তারা মূলত 25 থেকে 35% প্রফিট জেনারেট করবে এই টার্গেট নিয়ে আসে, এবং এটা জেনারেট করে ওরা, নাইলে ফেইলিওর প্রজেক্ট। ঠিক আছে, আর অ্যাঞ্জেল ইনভেস্টররা হয়তো মানে 20 to 25%, অনেক কম থাকে ভেঞ্চার ক্যাপিটালের কাছে। ওদের ইন্টারেস্টও কম থাকে, কারণ তাদের তো মাঝখানে কোনো ফি নেই। ভেঞ্চার ক্যাপিটালে কিন্তু মাঝখানে ফি আছে। যেমন ধরেন এটা কস্ট আছে আপনার, আহ, এই যে ফান্ডটা ম্যানেজ করার জন্য যে ফান্ড ম্যানেজার ম্যানেজ করবে, একটা অ্যানুয়াল ফি আছে। এটা হয়তো কোনো কোথাও জায়গায় 2%, কোথাও 1%, তবে বেসিক্যালি এটা 2%। আমরা যেটা ফান্ড ম্যানেজ করে তাদের ফি আমরা দেখেছি 2%, মোরলেস। আর হচ্ছে আপনার একটা পার্সেন্টেজ অফ প্রফিট ওই ফান্ড ম্যানেজারকে দিতে হয়, কারণ টোটাল রিস্কটাই ফান্ড ম্যানেজার নেয়। এই যে তার আইডল মানিটাকে সে আইনা ক্যাপিটালাইজ করে, এবং এটা 25 থেকে 35% প্রফিট জেনারেট করতে হবে এটা বলে ওই জায়গায় ইনভেস্ট করে, এবং টোটাল টোটাল মনিটরিংটা ওই অ্যাসেট ম্যানেজার করে, ওই ফান্ডের যে ওনার তার পক্ষ হতে। তাই সো সে তো এখানে একটা ফি চার্জ করবেই, তাই না? এবং সে এই 4 থেকে 5 বছর বা 6 বছর পরে যখন এটাকে এমন একটা পজিশনে নিয়ে যাবে যে এখন যদি পাবলিক মানে অর্থাৎ আমি আইপিওর মাধ্যমে স্টক মার্কেট থেকে সেকেন্ডারি মার্কেট থেকে টাকাটা উঠাই নিয়ে আসি, টাকাটা উঠাই নিয়ে আসতে, সরি প্রাইমারি মার্কেট থেকে উঠাই নিয়ে আসি, তাহলে আমি আমার টাকাটা নিয়ে আমি চলে যেতে পারবো। আমার মাঝখানে থেকে এই 4-5 বছর আমি প্রফিটও করলাম, আমি আমার টাকাটা নিয়ে আবার আরেকটা কোম্পানিতে এরকম যে সে ওই ফান্ডটা ইনভেস্ট করবে। এ হচ্ছে ভেঞ্চার ক্যাপিটালের প্রসেস। কথা কি বুঝতে পেরেছেন? আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? স্যার এখন শুনতে পাচ্ছি। মাঝখানে মনে হয় কিছুক্ষণ শুনতে পাচ্ছিলাম। আচ্ছা, এই হচ্ছে আমরা যেটা পাবলিক ইকুইটির কথা বললাম, সরি প্রাইভেট ইকুইটি। এই যে দেখেন এখানে আমি যে গল্পগুলো করেছি, একটু পড়েন, ফাইন্যান্স ম্যানেজার তো একবারে না পড়লে হবে না, একটু পড়েন। হ্যাঁ, এগুলো একটু রিডিং পড়েন। আমি যেহেতু যে কথাগুলো গল্পগুলো বলছি, এই গল্পগুলো এখানে আছে, জাস্ট রিড ইট, জাস্ট রিড ইট, নাথিং এলস। সবকিছু পাবেন। এই যে ধরেন এখানে ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্ট করেছে, ভেঞ্চার এই যে এখানে কয়েকটা ইয়ের এক্সাম্পল আছে, ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডস
participated in a number of businesses that ultimately went public. যেখানে ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্ট করা হয়েছিল, যেটা পরবর্তীতে আবার এটা পাবলিক হয়ে গেছে, এবং যারা সেখানে ইনভেস্ট করেছিল পরে তাদের ইনভেস্টমেন্টটাই পাবলিক হওয়ার পরে নিয়ে গেছে, যেমন আপেল, মাইক্রোসফট, ওরাকল কর্পোরেশনস, ইভেন ফেসবুক। কি ফেসবুক অলসো এটা ইয়ে ছিল, ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্ট করেছে, পরে এটা আইপিও এসে ওদের ফান্ড নিয়ে গেছে। ঠিক আছে, এবং আমি যে কথাগুলো বলেছি সেখানে সবগুলোই আছে, এখানে পরে দেখলেই পাবেন। হ্যাঁ, এই যে আমি বলেছি টার্মস অফ ভেঞ্চার ক্যাপিটাল ডিল, দেখেন এখানে কোথাও না কোথাও অবশ্যই লেখা আছে 4 to 7 ইয়ার্স এটা ওরা ক্যারি করবে, এবং এক সময় নিয়ে পরে এটা এক্সিট হয়ে চলে যাবে। ও ওকে, আরেকটা জিনিস হচ্ছে এখানে এক্সিট এবং হচ্ছে মানে এক্সিট স্ট্র্যাটেজিটা কি হবে ভেঞ্চার ক্যাপিটাল, যেটা আমি বলেছি আইপিও এর মাধ্যমে ওরা হচ্ছে মার্কেট থেকে টাকাটা উঠে নিয়ে চলে আসবে, এটা একটা হতে পারে। অথবা যদি অন্য কোনো বড় কোম্পানি চায় অ্যাকোয়ার্ড করতে, কিনে নিতে, সেটাও হচ্ছে কাইন্ড অফ মানে এক্সিট স্ট্র্যাটেজি। যেমন ধরেন আপনার এয়ারটেল কে কিনে নিল মানে রবি, এটা হচ্ছে মানে এয়ারটেল এর যে ইনভেস্টমেন্টটা সেটা অ্যাকর্ড করে নিল হচ্ছে রবি, সেটা হচ্ছে তার ফাইন্যান্সটা সে এখানে টাকাটা উঠে এক্সিট করে ফেললো আর কি, ক্যাশ আউট করে ফেললো। ঠিক আছে, ওইটা তো আমাদের একটা কারণ না, এই যে বোর্ড অফ ডিরেক্টরস হতে হবে এখানে, পারবে। এক্সিট স্ট্র্যাটেজি হচ্ছে আপনি অর্থাৎ যে আইপিও হওয়ার পরে যার ভেঞ্চার ফান্ডটা এখানে ক্যাপিটালাইজ করা আছে 6 থেকে 24 সপ্তাহের মধ্যে হচ্ছে ওরা এই মানে ইয়ে করবে, চলে যাবে। এই হয়তো পাবলিকটি শেয়ারটা পাবলিক ওনারের কাছে ছেড়ে দিবে, অথবা হচ্ছে অন্য কোনো কোম্পানি অ্যাকোয়ার করে নিবে। এটা হচ্ছে তাদের এক্সিট স্ট্র্যাটেজি ভেঞ্চার ক্যাপিটালের। হ্যাঁ, ওকে। আচ্ছা, ফাইন্যান্সিং বাই প্রাইভেট ইকুইটি ফান্ডস, এইটা আবার কি? যেটা আমি বলেছি এতক্ষণ যে আপনার 2% অ্যানুয়াল ফি, তারপরে হচ্ছে একটা প্রফিট পার্সেন্টেজ যেটা থাকবে, এটা এই যে ফান্ড ম্যানেজাররা নিবে। হ্যাঁ, এইটা হচ্ছে এই যে ইকুইটি আর ইনভেস্টমেন্ট ম্যানেজার যারা, তারা হচ্ছে এখান থেকে চার্জ করবে, একটা কস্ট একটা কন্ট্রোল থাকবে। এটা হচ্ছে এটার মানে খরচ ফাইন্যান্সিং করলে। আচ্ছা, নাও উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট পাবলিক ইকুইটি, যেটা আপনাদেরকে আমি বলেছিলাম যে এতক্ষণ যে গল্পগুলো করলাম পাবলিক ইকুইটির মধ্যে। হ্যাঁ, এর মধ্যে আমরা তো বলেছি ইকুইটি, একটা হচ্ছে আপনারা দেখেছেন যে মিউচুয়াল ফান্ড, তাই না? এখন দেখেন হাউ স্টক মার্কেট ফ্যাসিলিটেড দ্য ফ্লো অফ ফান্ডস। আপনি একটা কর্পোরেশন, আপনি হচ্ছেন বিজনেস এক্সপানশন করার জন্য ফান্ড রাইজ করছেন, তাহলে আপনি এই সিকিউরিটি ইস্যু করবেন, শেয়ার ইস্যু করবেন, আপনার কাছ থেকে হাউস হোল্ড পারচেস করবে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল, যেমন আপনার আমার মতো আমাদের যারা অ্যাকাউন্ট আছে, আমরা হচ্ছে আপনার কর্পোরেশনের সিকিউরিটিজ বা ইকুইটি গুলো আমরা পারচেস করব। হ্যাঁ, আচ্ছা, আবার কিছু মিউচুয়াল ফান্ড কোম্পানি, একটা সেকেন্ড, হ্যাঁ,
সাজ্জাদ ভাই ক্লাস কি হচ্ছে? সামনে তো ফোন আসছে তো স্যার একটু কথা বলবো। আমি তো কিছু বুঝতে পারতেছি না ভাই, আমি তো বাসে, তো সাউন্ড হচ্ছে না। আমি ভাবছি যে ওকে সরি, আমার একটা জরুরি ফোন আসছিল, হ্যাঁ ইউনিভার্সিটি থেকে ফোন দিছিল, এটা জানার জন্য। এটা আপনাদের একটা তথ্যই নিল আর কি, আপনাদের স্টুডেন্টদের। যাই হোক, আমরা যেটা বলছিলাম, তো এই যে এইভাবে হচ্ছে আরেকটা, এই যে আপনাদের ব্যক্তিগতভাবে যারা আছেন, এটা ছাড়াও ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে, যারা হচ্ছে এই কর্পোরেশনে ইনভেস্ট করে, যারা মানে শেয়ার গুলো মার্কেটে অর্থাৎ ইকুইটি গুলো মার্কেটে ইস্যু করে। হ্যাঁ, তো এখন আমার কথা হলো, কি কি ইকুইটি আমরা হচ্ছে মার্কেটে পাই বা ইস্যু করে, এটা আমরা অলরেডি জানি। আমরা এই জিনিসটা একটু আবার একেবারে ইয়ে থেকে জানবো। দেখেন তো, একটু চা দিও তো। আপনারা কি দেখতে পাচ্ছেন? স্লাইডটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। এখন দেখেন, আমি এত গল্প করার মেইন কারণ ছিল, আমরা হচ্ছে কোনটার সাথে কোনটা রিলেশন আছে এবং কোনটা কি, এটা বোঝার জন্য। এই এতক্ষণ যে কথাগুলো বললাম, এগুলো না বললেও আমার কোনো সমস্যা ছিল না, আমি স্ট্রেট আমার টু দা পয়েন্টে চলে গেলে হতো। বাট আমাদের সমস্যাটা হয়েছে, আমরা যে একটু আগে যে ভুলে গেছি, নর্মালি ইকুইটি এন্ড ডেট এর মধ্যে আমরা ডিফারেন্স এটা বলতে পারিনি, অনলি বিকজ অফ দিস। এখন দেখেন, আমরা হচ্ছে ইকুইটিটাকে, যেটা পাবলিক ইকুইটি, এখন যে ইকুইটির কথা বলবো সেটা হচ্ছে পাবলিক ইকুইটি। ওকে, পাবলিক Okay, sir. ইকুইটিটাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটাকে আমরা বলছি কমন স্টক অর কমন ইকুইটি অর কমন শেয়ার, Preferred. তাই না? আর একটাকে বলছি আমরা প্রিফার শেয়ার বা প্রিফার স্টক। মনে আছে? এটা কিন্তু সেই প্রিন্সিপালস অফ ফাইন্যান্স থেকে পড়ে আসছেন, এই পর্যন্ত অনেকবার পড়েছেন, তাই না? জি স্যার। কমন স্টক, কমন শেয়ার আর অর্ডিনারি শেয়ার। অনেক জায়গায় কমন স্টকের পরিবর্তে অর্ডিনারি শেয়ার লেখা থাকে, সব একই কথা। এগেইন, কমন স্টক, কমন শেয়ার, অর্ডিনারি শেয়ার ইজ অল আর সেম। আচ্ছা, প্রিফার স্টক ইজ ডিফারেন্ট। তাহলে আমরা দেখব পাবলিক ইকুইটি দুই ধরনের, প্রাইভেট ইকুইটির কোনো ক্লাসিফিকেশন নাই, বাট পাবলিক ইকুইটি দুই ধরনের ক্লাসিফিকেশন হচ্ছে, একটা হচ্ছে কমন স্টক, একটা হচ্ছে আপনার Preferred. কমন স্টকের ক্যারেক্টারিস্টিক ভিন্ন, প্রিফার স্টকের ক্যারেক্টারিস্টিক ভিন্ন। আপনার এখানে যেগুলো আছে কি গল্প আকার, আমি বলছি গল্প আকারে মনে রাখেন, এত বেশি কিছু মানে মাথা স্ট্রেস নেওয়ার দরকার নেই, গল্প স্ট্রেট গল্প আকারে মনে রাখেন। কিরকম? কমন স্টক, যেমন ধরেন আপনি, আমি ইন্ডিভিজুয়ালি যে শেয়ারগুলো কিনি, এটা কমন স্টক। এবং
আরেকটা কিনে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা, এরাও কমন স্টক কিনে। দেখবেন কমন স্টক ইস্যু করার সময় ওখানে বলা থাকবে যে 10% ফর ইন্ডিভিজুয়ালস অর পাবলিক, আর 30% or 40% ফর ইনস্টিটিউশনাল ইনভেস্টর, এরকম লেখাই থাকবে। ওই 10% এর যে মানে যেটা, সেটা হচ্ছে আমরা, সেটা 10% হতে পারে, পার্সেন্টেজটা ডিপেন্ড করে ওই অর্গানাইজেশনের উপর। ওকে, এখন আমরা যারা কমন স্টক যারা পারচেজ করব, ইটস এ জাস্ট সার্টিফিকেট, পিচ অফ পেপার, যে আপনি ওই কোম্পানির ওনার পারচেজ করেছেন, কমন স্টক পারচেজ করেছেন। কথা বুঝতে পারছেন? লাইক আপনি হচ্ছে কমন স্টকের ভিতরে ধরেন আপনি হচ্ছে শেয়ার কিনেছেন, যেমন ধরেন আপনি ব্যাংকে শেয়ার 200 শেয়ার কিনেছেন, ইটস এ কমন স্টক। আপনি ব্যাংকে শেয়ার 200 শেয়ারের ভ্যালু যদি ফর এক্সাম্পল 100 টাকা করে ফেস ভ্যালু হয়, তাহলে কত? 20,000 টাকা নাকি? হ্যাঁ, হ্যাঁ স্যার। এই পরিমাণ সম্পদের মালিক আপনি ব্যাংকে শেয়ার। আপনার ইউ হ্যাভ এ রাইটস টু ভোট, এবং ইউ হ্যাভ এ রাইটস টু সিলেক্ট দ্য ম্যানেজমেন্ট, বিকজ ইউ আর ওনার, though your ownership is smaller amount, but you are the owner. On the other hand, if you hold the equity, or sorry, bond, any kind of debt instrument, in that case you are not the owner, you are the lender of the money, and you bought a debt or loan. But in case of common stock, it's talk about the purchasing ownership. Ownership, okay? So common stock represent your ownership. আচ্ছা, এটা হচ্ছে আপনার প্রথমত হচ্ছে আপনাকে আপনার ভোট দেওয়ার একটা ওনারশিপ আপনার আছে, আপনি ভোট দিতে পারবেন। তারপরে হচ্ছে এখানে অনেক প্রথমে আপনি আরেকটা হচ্ছে এটা এই কমন স্টক একটা লং টার্ম ফান্ড রাইজ করে প্রাইমারি মার্কেটে, এটা আইপিওর মাধ্যমে আসে, এবং আপনি চাইলে আপনার ওনারশিপ গুলো, আপনি যদি অনেক শেয়ার থাকে, সেটা প্রক্সি ভোটের মাধ্যমে একটা ফর্ম ফিল আপ করতে হয়, সেটা ফিল আপ করে আপনি একটা স্পেসিফিক লোককে, যে যার ওনারশিপ আছে এই এই কোম্পানিতে, ফর এক্সাম্পল ব্যাংকের কথা বলেছি, আপনি চাইলে ম্যানেজমেন্টকে মানে সিলেক্ট করতে পারবেন, ম্যানেজমেন্ট চেঞ্জ করতে পারবেন, এই রাইটসটা আপনার আছে কমন স্টকের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আরেকটা স্টক আছে যেটাকে আমরা বলছি প্রিফার স্টক। প্রিফার স্টক কি? প্রিফার স্টকটা আপনি চাইলেই হচ্ছে চেঞ্জ করতে পারবেন না, কারণ আপনার ভোটিং রাইটস নেই, আপনি ভোট দিতে পারবেন না, কে ডিরেক্টর হবে, কে কি হবে, আপনি ভোট দিতে পারবেন না। কিন্তু এখানে আপনি ডিভিডেন্ডটা মানে প্রিফার স্টকের ক্ষেত্রে আর কি কমন স্টকের আগে পাবেন। আচ্ছা, আমাদের 1 মিনিটের কম সময় আছে, আমরা কি একটু ব্রেক নিব? আমরা 5 মিনিটস ব্রেক নিই। হ্যাঁ, এই কথা বলছো না কেন?